বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্ররা, আমরা এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটি হলো প্রিন্সিপালস অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ শ্রেণীবিন্যাসের নীতি। শ্রেণীবিন্যাসের নীতি আসলে কি? আমরা শিখেছি যে শ্রেণীবিন্যাস করতে হলে প্রাণীদের নানান বিষয়, তাদের গতিক চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের সাদৃশ্য বৈসাদৃশ্য, এই বিষয়গুলো কিন্তু প্রয়োজন হয়। তো আমরা সামগ্রিকভাবে একটা জীব বা একটা প্রাণীর যে সকল নিয়ম নীতি ধারাবাহিকভাবে মেনে আমরা শ্রেণীবিন্যাস করব কোনো প্রাণীর ট্যাক্সোনমিক পজিশন, অর্থাৎ তার যে প্রাণী জগতে তার যে সুনির্দিষ্ট অবস্থান, সেই অবস্থানটা আমরা আইডেন্টিফাই করব। তো সেই যে ক্রাইটেরিয়াগুলো আমরা বিবেচনা করব এবং যে বিষয়গুলো আমরা মেনে এই সিস্টেমেটিক পজিশনটা ফাইন্ড আউট করব বা কোনো নতুন প্রাণী শনাক্ত করব, সেই বিষয়গুলোকে আমরা বলছি যে প্রিন্সিপালস, অর্থাৎ নীতি। কিসের নীতি? ক্লাসিফিকেশন, প্রিন্সিপালস অফ ক্লাসিফিকেশন। তো আমরা দেখি যে খুব সংক্ষেপে এই নীতিগুলো কী কী। প্রথমটা দেখো, আমরা বলছি যে ট্যাক্সোনমিক ক্যারেক্টার। আমরা শ্রেণীবিন্যাসের সংজ্ঞাই জানি যে কোনো প্রাণী বা জীবের আমরা শ্রেণীবিন্যাস যেটা করি সেটা কিসের ভিত্তিতে করি? তার দৈহিক বা চারিত্রিক বৈশিষ্ট্য। তো সঙ্গে আমরা কি শিখেছিলাম? ক্লাসিফিকেশনের ডেফিনিশনে শিখছিলাম যে প্রাণীদের সমস্ত বৈশিষ্ট্য, সেটা দৈহিক বা চারিত্রিক বা আচরণিক বা তার কোষীয়, এ সকল বৈশিষ্ট্যের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, এই সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে আমরা তাদেরকে ক্লাসিফাই করবো, অর্থাৎ ছোট বড় বিভিন্ন গ্রুপে ভাগ করব। তো এই যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো, সেটা যে কোনো ধরনের বৈশিষ্ট্য প্রাণীর, সেটা আমাদের প্রথম বিবেচ্য বিষয়, প্রথম নীতি আমাদের। যে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমরা কোনটা ফলো করবো? যে আমরা অনুসরণ করব যে ওই সুনির্দিষ্ট প্রাণী যেটাকে আমরা শ্রেণীবিন্যাস করতে যাচ্ছি বা তার শনাক্তকরণ করতে যাচ্ছি, তার বৈশিষ্ট্যগুলো কি? দৈহিক বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্য বা তার জিনগত বৈশিষ্ট্য অথবা তার কোষীয় বৈশিষ্ট্য অথবা তার জনন বৈশিষ্ট্য, এই সকল ধরনের বৈশিষ্ট্যকে আমরা বলছি ট্যাক্সোনমিক ক্যারেক্টার। ঠিক আছে? এই বড় বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা গত ক্লাসে শিখছিলাম, গত ক্লাসের আগে ক্লাস মিলে শিখছিলাম, গত 2 ক্লাস মিলে আমরা বলছিলাম সেগুলিকে শ্রেণীবিন্যাসের ভিত্তি, তাই না? বেসিস অফ ক্লাসিফিকেশন, যেটা আমি 2টে ক্লাসে তোমাদের পড়াইছি, একটা হলো ইন্টারনাল বেসিস আর একটা হলো এক্সটার্নাল বেসিস। তো যা হোক, ওই মৌলিক বৈশিষ্ট্য ছাড়া আরও অসংখ্য ছোট বড় বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আমরা কনসিডার করবো শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে। ঠিক আছে? এরপরে যেটা, সেটাকে বলে আমরা আইডেন্টিফিকেশন। তো আইডেন্টিফিকেশন আসলে কি? যে প্রাণীটা আমরা শনাক্ত করবো। তো শনাক্ত করতে হলে এটা 2 ধরনের হতে পারে। যে একটা হলো যে আমরা একটা নতুন প্রাণী পেলাম, আমরা ধরে নিতে পারি যে প্রাণীটা পৃথিবীতে মনে হয় আগে কেউ দেখিনি, বা আমি নতুন তার সিস্টেমেটিক পজিশনটা ফাইন্ড আউট করতে যাচ্ছি। এখানে কিন্তু 2টা বিষয় আবার বলছি, যে তাকে নতুন একটা প্রাণী, তাহলে তার নামকরণ করতে হবে, তার পজিশন বের করতে হবে, এটা একটা। আর একটা হলো যে কোনো প্রাণী আমাদের জানা নেই, কিন্তু আমরা একটা আননোন প্রাণীকে ধরে সেটার বৈশিষ্ট্যের ভিত্তিতে তার যে ফাইলাম, ক্লাস, অর্ডার, জেনাস, স্পিসিস, এভরিথিং আমরা বের করব। তো এই উভয় ক্ষেত্রে তো আমরা কি বলছি? শনাক্তকরণ। তো শনাক্তকরণের ক্ষেত্রে আমাদের কি বিবেচনা করতে হবে? ধারাবাহিকভাবে তার বৈশিষ্ট্যগুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে। তার ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য যেগুলো আমি আগে বললাম, সেই সকল বৈশিষ্ট্যগুলো আমাদের কি করতে হবে? একের পর এক বিশ্লেষণ করে তারপরে তার শনাক্ত করতে হবে, আর অথবা তার পজিশনটা খুঁজে আমাদের বের করতে হবে। নেক্সট পয়েন্ট হলো ক্যাটাগরাইজেশন। এটাকে আমরা র্যাঙ্কিংও বলতে পারি। কি বলতে পারি? র্যাঙ্কিং। তোমরা র্যাঙ্ক বলছো, তাই না? র্যাঙ্কটা কেমন? যেমন ডিফেন্সে যারা সার্ভিস করে তাদের ক্ষেত্রে ব্যবহার করি, যে কেউ একটু, যেমন আমরা পুলিশের ক্ষেত্রে দেখি যে যারা একেবারে রুট লেভেলে থাকে তাদেরকে আমরা কনস্টেবল বলি, তাই না? তারপরেটা আমরা স্টেট সাব ইন্সপেক্টর বলি, তারপরে সাব ইন্সপেক্টর বলি, তাই না? তারপরে ইন্সপেক্টর। তো এই যে ইন্সপেক্টর জেনারেল, এগুলো কি? এগুলো র্যাঙ্ক, তাই না? তো র্যাঙ্ক হলো আমাদের এই যে আমরা যে প্রাণীগুলো আমরা শনাক্ত করব বা তাদের শ্রেণীবিন্যাস লিখবো বা শ্রেণীবিন্যাস করব, তাদের ক্ষেত্রেও কিন্তু এই র্যাঙ্কিংটা গুরুত্বপূর্ণ। ক্যাটাগরাইজেশন, আমরা এটা র্যাঙ্ক নাই বলি যে ক্যাটাগরিভুক্ত। এই ধরনের ক্যাটাগরি কি? ক্যাটাগরিটা কিন্তু ধারাবাহিকভাবে আমাদের জানা আছে। আমরা এই ক্যাটাগরি সেই স্কুল থেকে শিখে আসছি। প্রধান ক্যাটাগরি একটা সময়
6টা ছিল। গ্যারান্টাস লিনিয়াস 1753 সালে যে শ্রেণীবিন্যাস করেন সেখানে আমরা এই ক্যাটাগরি, প্রধান ক্যাটাগরি সেটা ছিল মাত্র 6টা। সেটাকে আমরা কি বলি, যে ফাইলাম বা পর্ব, ক্লাস বা শ্রেণী, অর্ডার বা বর্গ, ফ্যামিলি বা গোত্র বা গোত্র, জেনাস বা বর্ণ, আর একটা হলো স্পেসিস বা প্রজাতি। এই যে এখানে 6টা, কিন্তু এখনকার মডার্ন শ্রেণীবিন্যাসে কিন্তু তোমরা হুইটেকার শ্রেণীবিন্যাস করেছো স্কুলে, সেখানে কিন্তু আমরা আগের দিনের মতো সমস্ত জীবজগৎকে আর বলি না যে এটা হয় উদ্ভিদ নতুবা প্রাণী। এই যে টু কিংডম কনসেপ্টটা ছিল লিনিয়াসের, পরবর্তীতে হুইটেকার বা মার্কুলিসের শ্রেণীবিন্যাস অনুযায়ী এখন কিন্তু মিনিমাম আমরা কয়টা কিংডমের কথা বলি, 5টা কিংডম। এই কিংডম যখন 5টা হলো তখন কিন্তু আমরা এখানে কিংডমটাকেও প্রধান ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে, কিংডম বা এটাকে কি বলি আমরা, জগৎ, ঠিক আছে। তাহলে এই যে প্রধান ক্যাটাগরি, এটাকে আমরা বলছি কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এই যে ক্যাটাগরি, এগুলো হলো ক্যাটাগরি। আর এই সকল প্রত্যেকটা ক্যাটাগরিকে আমরা কি বলি, যে তাদের যে নাম, যেমন ক্লাস একটা ক্যাটাগরি, বাট ক্লাস এখানে কি হবে, ওই ক্লাসের সমুদায় প্রাণী একটা ট্যাক্সন ভুক্ত, একটা ট্যাক্সন। তাহলে এগুলো শ্রেণীবিন্যাসের স্তর বা র্যাঙ্ক বা ক্যাটাগরি, ঠিক আছে। আর এগুলিকে আমরা বাংলা ভাষায় কি বলেছি, যেটা হলো ট্যাক্সন। তো সেটা কয়টা হবে, প্রধান আমরা দেখছি যে 1 2 3 4 5 7টা, এখানে 7টা। আচ্ছা, এটা মনে রাখার জন্য তোমাদের একটা সহজ কি দেই, যে সেটা হলো, তোমরা তো কেপিসি স্টুডেন্ট, তাই না? তাহলে কেপিসি, এখানে দেখো কেপিসি হয়, তাহলে কেপিসি অফ হয় জেনারেল স্টুডেন্ট, তুমি এভাবে মনে রাখো, খেয়াল করো যে কেপিসি অফ জেনারেল স্টুডেন্ট। আর আসলে তুমি সাধারণ ছাত্র, তাহলে জেনারেল স্টুডেন্ট কেপিসি। তুমি তো উল্টে বলো যে সাধারণ ছাত্রদের জন্য খুলনা পাবলিক কলেজ, তাহলে কেপিসি অফ জেনারেল স্টুডেন্ট। তাহলে কেপিসি, কেতে কিংডম, কিতে ফাইলাম, সিতে ক্লাস, ওতে অর্ডার বা বর্গ, এতে ফ্যামিলি, আর জিতে জেনাস, এসতে স্পেসিস। এটা তোমরা সহজেই মনে রাখতে হবে। তো এই যে বড় 7টি ধাপ বা স্তর, এইটা হলো আমাদের প্রাণী বা জীব শ্রেণীবিন্যাসের ক্যাটাগরি। এই যে প্রত্যেকটা ধাপে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করব, এবং এই অন্তর্ভুক্তির বিষয়টা কিন্তু আমরা বৈশিষ্ট্য অনুযায়ী করব। তো অন্তর্ভুক্তি করা বিভিন্ন ক্যাটাগরিতে, সেটাকে আমরা ক্যাটাগরাইজেশন বা র্যাঙ্কিং বলছি, তাই না? তো র্যাঙ্কিং আসলে এটা কিন্তু এটা আমরা বলি যে ট্যাক্সোনমিক হায়ারার্কি কেন বলি, যে একটা আরেকটা ইনক্লুসিভ থিং, একটা অধীনে আরেকটা। যেমন কিংডম যদি একটা হয়, তার অধীনে অনেকগুলো ফাইলাম হতে পারে, ফাইলামের অধীনে ক্লাস অনেকগুলো হতে পারে, একটা ক্লাসের অধীনে অনেকগুলো অর্ডার হতে পারে, একটা অর্ডারের অধীনে অনেকগুলো ফ্যামিলি হতে পারে, ফ্যামিলি একটার অধীনে অনেকগুলো জেনাস হতে পারে, আর একটা জেনারেশনের অধীনে কি হতে পারে, অনেকগুলো প্রজাতি হতে পারে। আপনার দৃষ্টিতে প্রজাতিকে আমরা বলছি যে লোয়েস্ট ট্যাক্সন বা লোয়েস্ট ইউনিট অফ ক্লাসিফিকেশন, তাই না? তো তোমরা শিখলে যে ক্যাটাগরি বা র্যাঙ্কিং হলো এই 7টা, কিন্তু বাস্তবে কিন্তু আরও আছে। আমরা যদি এই 7কে 3 দিয়ে গুণ করি তাহলে 21টা হয় না? এই মূলত এই 21টা ট্যাক্সনকে আমরা বলি যে ট্যাক্সোনমিক হায়ারার্কি সম্মিলিত হবে। 21টা কিভাবে হবে? যেমন আমরা কিংডমের কথা বলি, কিংডম কিন্তু তোমরা শিখছো, সুপার কিংডম, আর হলো সাব কিংডম। তোমাদের মনে আছে সুপার কিংডম, যেমন আমরা অ্যানিমাল যে কিংডম, ঠিক আছে, এটা কিংডম, বাট এটা আবার তোমরা শিখেছো যে প্রোক্যারিওট আর ইউক্যারিওট হলো সুপার কিংডম। তো সুপার কিংডম 4টা, একেবারে সর্বশ্রেষ্ঠ হলো অ্যানিমাল কিংডম। তো অ্যানিমালদের আবার ছোট ভাগ করা যায় ফাইলামের আগে, সেটাকে বলছি আমরা সাব কিংডম। ঠিক এইভাবে প্রত্যেকটা সুপার ফাইলাম, সাব ফাইলাম, সুপার ক্লাস, সাব ক্লাস, সুপার অর্ডার, সাব অর্ডার, এরকম যদি আমরা
তৈরি করি তাহলে কয়টা হয়? 21টা হবে। এই 21টাকে বলছি আমরা ট্যাক্সোনমিক হায়ারার্কি। ঠিক আছে, তো এই ট্যাক্সোনমিক হায়ারার্কির সর্বশেষ যে ইউনিট বা লোয়েস্ট বা মিনিমাম ইউনিট আমরা বলছি স্পেসিস। এই স্পেসিসটা যদি জানি তাহলে আমরা কিন্তু বাদবাকিগুলো জানতে পারবো, কারণ ধারাবাহিকভাবে আমরা যদি বলি যে স্পেসিস কি, তার কত ধরনের স্পেসিস সিঙ্গুলার বৈশিষ্ট্যের হয়, কাছাকাছি বৈশিষ্ট্য জেনাস হবে। তাহলে আগে স্পেসিস কি, আগে স্পেসিসের সংজ্ঞা সেটা দেখো আর্নেস্ট মায়ার 1942, একজন বিজ্ঞানী আর্নেস্ট মায়ার গত 1942-তে একটা কনসেপশন দিয়ে বোঝাবে, সেটা তোমরা জানো। সাধারণত আমরা বলি যে সর্বাধিক মিল সম্পন্ন দৈহিক বা চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে কী হবে, সর্বাধিক মিল সম্পন্ন হবে, আর তাদের ভিতরে কোনো ব্রিডিং আইসোলেশন থাকে, পরস্পর কিরণে উর্বর সন্তান উৎপাদন করতে পারবে। এই দুইটা বৈশিষ্ট্য মেনলি আর্নেস্ট মায়ার বলছে, এবং সেই বৈশিষ্ট্য যদি কভার করে কোনো গোষ্ঠীর, সেটা জীব হতে পারে, অন্য জীব বা প্রাণী হতে পারে, তাদেরকে আমরা কি বলবো, প্রজাতি বলবো। ঠিক আছে, এই প্রজাতি মিলে যদি খুব কাছাকাছি বৈশিষ্ট্যটা জেনাস তৈরি করে, জেনাসগুলো মিলে ফ্যামিলি তৈরি করতে পারে। তো এটা আসলে দেখো যে পরপর কিন্তু এগুলো ক্রমান্বয়ে ছোট হয়ে যায় এবং সংখ্যা বাড়ে। আমরা জানি যে পৃথিবীতে কিংডম কিন্তু মাত্র 5টা, ঠিক আছে, কিন্তু ফাইলাম কিন্তু অনেকগুলো, তাই না? শুধু অ্যানিমাল কিংডমে ফাইলামে আমরা পড়বো তোমার 34টা। ঠিক আছে, তার মানে আমরা যদি এইভাবে প্রাণীদের কথাও বলি তাহলে দেখো যে টোটাল একটা অ্যানিমাল কিংডমে তোমার 15 লক্ষ কি আছে, প্রজাতি আছে। আবার যদি আমরা ফাইলামে আসি কয়টা, তাহলে সেখানে মাত্র তোমার 50,000 সদস্য আছে। ঠিক আছে, আবার যদি ক্লাসে আসি, যেমন পাখিদের ক্লাসকে আমরা এভিস বলি, এভিসের সদস্য 5,000 সামনে। ঠিক আছে, তাহলে দেখো যে ক্রমান্বয়ে এগুলো কমতে থাকে এবং তারা ডাইভার্স হতে থাকে। উপরের দিকে এই ট্যাক্সনগুলোর সংখ্যা কম, কিন্তু নিচের দিকে ট্যাক্সন অনেক হবে। যেমন প্রজাতি আমরা কি বললাম, পৃথিবীতে 15 লক্ষ শুধু অ্যানিমাল প্রজাতি আছে। তো ফাইলাম কয়টা, ওই 15 লক্ষের ভিতরে একটা ফাইলাম হলো আমরা কোয়াড্রেট, সেই একটার কথা বলি যেখানে 50,000 সদস্য আছে। আর ওই কোয়াড্রেটের কিন্তু আমরা অনেকগুলো শ্রেণী শিখবো, সেই শ্রেণীগুলোর ভিতরে পাখিদের একটা শ্রেণী তার মাত্র 5টা সদস্য আছে। তাহলে এইভাবে ক্রমান্বয়ে কমতে থাকে। এই সামগ্রিক যে ধাপগুলোকে আমরা বলি ট্যাক্সোনমিক হায়ারার্কি। তো শ্রেণীবিন্যাসের মূল নীতির ক্ষেত্রে এটা কি হবে যে আমরা এই র্যাঙ্ক বা ক্যাটাগরিগুলো যথাযথভাবে নির্ণয় করব। ঠিক আছে, এবং তারপরে তার ট্যাক্সোনমিক পজিশনটা আমরা বের করবো। এরপরে দেখো নোমেনক্লেচার বা নামকরণ, এটাকে আমরা কি বলতে পারি, নামকরণ। তো নামকরণটা আমরা সাধারণত মানুষের ক্ষেত্রে নাম দেই সবাই চেনার জন্য, তাই না? পৃথিবী জুড়ে যত উদ্ভিদ প্রাণী জীব আছে তাদেরও নামের প্রয়োজন আছে, তাই না? নাম ছাড়া আমরা চিনব কি করে, কিন্তু দেখো যে নাম একটা দিলাম, কিন্তু সেটা সব ক্ষেত্রে কিন্তু নাম একটা দিলেই আমাদের এই চেনাটা আমরা যথাযথভাবে চেনার যে ব্যবহার সেটা করতে পারি না। যেমন আমরা পৃথিবীর একটা ক্ষুদ্র অঞ্চল বাংলাদেশে বাস করি, এখানে কিন্তু কয়েকটা বিভাগ আছে বা কয়েকটা মেজর এলাকা, যেমন আমরা বলি সিলেট এলাকা, চিটাগাং এলাকা, অথবা আমাদের খুলনা অঞ্চল। এই বড় অঞ্চলগুলোর ভিতরে দেখো যে একটা ছোট পাখি বা একটা ছোট মাছের কিন্তু অনেক ধরনের নাম আছে আমার বাংলা ভাষায় যেগুলো। তার মানে কি, একটা ছোট মাছকে আমি, একটা ফুলকে আমাদের এই খুলনাতে যে নামে চিনি, সিলেটের কোনো বন্ধুর কথা ওইটা বললে কিন্তু সে চিনবে না, অর্থাৎ তার এলাকায় কিন্তু ওইটার আলাদা নাম। তাহলে কিন্তু এই যে নাম দিয়ে কাউকে চেনার যে বিষয় সেটা কিন্তু আমরা করতে পারছি। আর আন্তর্জাতিক পরিমণ্ডলে সাধারণত আমরা এই প্রাণী বা জীবদের নিয়ে গবেষণা করার ক্ষেত্রে সারা দুনিয়ার জ্ঞানটা আমাদের জানতে হয় সেই প্রাণী সম্পর্কে বা জীব সম্পর্কে, সেক্ষেত্রে কিন্তু এটা আরও কঠিন হয়ে যায়। তো এই সমস্যা সমাধানের জন্য মানুষ কি করছে, যে প্রাণীদেরকে একক নাম দেওয়ার চেষ্টা করছে, এবং যেটা বেরিয়ে আসছে স্যার ক্যারোলাস লিনিয়াসের হাত দিয়ে, তাই না? তো উনি 1758 সালে কি নাম প্রকাশ করেন, তোমরা জানো যে 1758 সালে স্যার ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নাম, তাই না? দ্বিপদ নাম, যেটাকে আমরা বলি
সায়েন্টিফিক নেম, তাই না, বৈজ্ঞানিক নাম তার প্রবর্তন করে। সেই নামের প্রথম অংশটা কি? সেই নামের প্রথম অংশ হলো জেনাস, আর পরের অংশটা হলো স্পিসিস। যেমন আমাদের নাম কি? আমাদের নাম হলো হোমো সেপিয়েন্স। এই যে হোমো সেপিয়েন্স, ঠিক আছে, এই হোমোটা কি জেনাস নেম আর সেপিয়েন্সটা হলো প্রজাতির নাম। এই দুইটা নাম মিলে কয়েকটা পদ, দুইটা পদের নামকে এই জন্য আমরা বলি বাইনোমিয়াল নোমেনক্লেচার বা দ্বিপদ নাম। তো এই নামটা পৃথিবীব্যাপী কি করে, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণীকে একক নামে চিনতে সহায়তা করে। সেটা সাধারণ মানুষও করতে পারে ব্যবহার, আবার আমাদের যারা প্রাণী বিজ্ঞানী বা জীববিজ্ঞানী আছে তারা তো অবশ্যই এই নামটা তারা ব্যবহার করে। তাহলে এইভাবে প্রত্যেকটা নাম প্রাণী যদি নতুন হয় তাদেরকে এই যেভাবে নাম গ্রহণ করতে হবে। ইদানিং কিন্তু আরেকজন বিজ্ঞানী, যেটা জার্মান পাখি বিশারদ হারম্যান সেলেজের, এই হারম্যান সেলেজের আরেকটা নামের প্রস্তাব করেন এবং এটা ইদানিং স্বীকৃত, আইসিজেন কর্তৃক স্বীকৃত। যদি কোনো প্রজাতির উপপ্রজাতি থেকে, আসলে উপপ্রজাতি কি, যে একই প্রজাতি তাদের ব্রিডিং আইসোলেশন নেই, এটা যেমন প্রজাতির সংখ্যা শিখছিলাম, ব্রিডিং আইসোলেশনটা নেই এবং তারা পরস্পর সাকসেসফুলি ব্রিড করতে পারে এবং তবে তাদের পৃথিবীর বৃহত্তর পরিবেশে ডিফারেন্ট কোনো ইকোসিস্টেমে বসবাস করার কারণে তাদের কি হয়েছে যে কিছু আঙ্গিক গঠনের পরিবর্তন হয়েছে। তো এই আঙ্গিক গঠনের পরিবর্তন যদি হয়, যেটা নতুন কোনো প্রজাতি তৈরির একটা ইন্টারফেস বলতে পারি আমরা, সেই অবস্থাকে আমরা একটা উপপ্রজাতি দিয়ে শনাক্ত করি, ঠিক আছে। যেমন আফ্রিকান সিংহ আর ভারতীয় সিংহ, ঠিক আছে, আফ্রিকান সিংহ আর ভারতীয় সিংহ দুটারই কিন্তু প্যান্থ্রালিও, বাট তাদের নামের পরে আরেকটা করে শব্দ দিয়ে আমরা কি করছি, তাদের উপপ্রজাতি বুঝাচ্ছি। তারপরে একটা চড়ুই পাখি, যেটা চড়ুই পাখি, যেটা আফ্রিকান অঞ্চলে চড়ুই পাখিকে বলি আমরা, নীল নদের কাছাকাছি এলাকার বসবাসকারী এবং আমাদের এলাকায় বসবাসকারী এই চড়ুই পাখিদের কিন্তু নামটা কি, প্যাসার ডোমেস্টিকাস, এর নাম হলো প্যাসার ডোমেস্টিকাস। তো প্যাসার ডোমেস্টিকাসকে আমরা ওই যে আরেকটা পদ যোগ করে দিয়েছি, নীল নদের এলাকাকে বলি আমরা নাইলোটিকাস, প্যাসার ডোমেস্টিকাস, নাইলোটিকাস। আবার আমাদের এই ভারতীয় এলাকার গাঙ্গেয় উপত্যকার সবগুলো চড়ুই পাখিকে বলছি আমরা যে প্যাসার ডোমেস্টিকাস, গ্যাঞ্জেটিকাস। তাহলে এই যে নাইলোটিকাস বা গ্যাঞ্জেটিকাস, এই দুটো শব্দ আমরা দ্বিপদ নামের সাথে জুড়ে দিয়ে কি নাম হয়, এটা হয় ত্রিপদ নাম, 3 পদ যুক্ত নাম। এই ত্রিপদ নাম কাদের ক্ষেত্রে প্রযোজ্য বললাম, যাদের ক্ষেত্রে উপপ্রজাতি আছে এবং কোনো বিজ্ঞানী সেটা আইসিজিএল এর মাধ্যমে স্বীকৃতভাবে নামকরণটা করছে ওই সকল অঙ্গসংস্থানিক পরিবর্তনের কারণে। যদি এই ধরনের অ্যাপ্রুভ কোনো নাম হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে ত্রিপদ নাম হিসেবে। তাহলে ত্রিপদ নাম কি, আমরা জীবদের নামকরণের বিষয় দেখি সেটা বুঝলাম। এখন নামকরণ ভ্যালিডিটি, পরের পয়েন্টটা হলো ভ্যালিডিটি, নামকরণের বৈধতা, ভ্যালিডিটি অফ নোমেনক্লেচার বা ভ্যালিডিটি অফ নেম, ঠিক আছে। তো যে কোনো ট্যাক্সনের ক্ষেত্রে সেটা প্রজাতির নাম হতে পারে অথবা কি হতে পারে যে অন্য কোনো ট্যাক্সনের নাম হতে পারে। সেই নাম আগে কিন্তু লিনিয়ার যতদিন বেঁচে ছিলেন বা সেই সময় এটা বিতর্ক ছিল না, কারণ নাম প্রায় সব উনি দিতেন এবং সেটা নিয়ে আর কোনো ডিবেট হতো না। ইদানিং নানান ট্যাক্সোনমিস্ট একটা জীবকে বা একটা প্রাণীকে নামকরণ করতে চায় তাদের বিভিন্ন জায়গা থেকে। তো এই ক্ষেত্রে সমস্যা হতে পারে দুই ধরনের। একটা হলো যে কেউ বলতে পারে আমার এই নামটা গ্রহণযোগ্য, আরেকজন বলতে পারে নামটা গ্রহণযোগ্য। আবার এটা হতে পারে যে একজন দিয়েছে কিন্তু আরেকজন জানে না, তার ক্ষেত্রে তার সেই নলেজটা কালেকশন করা সম্ভব না হওয়ার কারণে সে আবার নতুন করে নামকরণ করছে। তাহলে কি হতে পারে যে একটা প্রাণীর কিন্তু আর ইউনিক নাম থাকলো না, সেখানে একাধিক নাম হয়ে যেতে পারে। তাহলে কি করতে হবে যে কোন নামটা ভ্যালিড সেটা কিন্তু তোমাকে ডিক্লেয়ার করতে হবে। তাহলে ডিক্লেয়ার করার জন্য আসলে নামকরণের যে সংগঠনটা আছে সারা দুনিয়াতে, বায়োলজিস্টদের বা জুওলজিস্টদের ক্ষেত্রে সেটা কি বলি আমরা, আইসিজিএল, তোমরা শিখছো আইসিজিএল কি, সেটা কিন্তু মনে রাখবে যে ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নোমেনক্লেচার, যে কমিশন সারা দুনিয়ার জুওলজিস্টদের নিয়ে তৈরি এবং তারা কি করে এই নামকরণের নিয়ম নীতি প্রবর্তন করে, সংশোধন করে। তো তাদের অ্যাপ্রুভ হতে হবে, ঠিক আছে। তো আইসিজিএল কোড আছে, যেটাকে আমরা আইসিজিএল বলি, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অন জুওলজিক্যাল নোমেনক্লেচার, অর্থাৎ প্রাণীতাত্ত্বিক নামকরণের জন্য যে সকল নিয়ম নীতি মানতে হবে সেই নিয়ম নীতিগুলোর লিপিবদ্ধ অবস্থাটাকে বলি আমরা কোড, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে বর্ণনা করা আছে যদি এরকম সমস্যাটা হয়, যেমন আমরা বলি যে হোমোনিম, এটা একটা প্রবলেম। হোমোনিমটা কি? হোমোনিমটা হলো যে
একাধিক ট্যাক্সনের একই নাম, একাধিক ট্যাক্সনের এটাকে বলা সমনাম, বাংলায় আমরা কি বলে সমনাম। একাধিক ট্যাক্সন সে হতে পারে যে একটা জেনাস নাম অথবা একটা ফ্যামিলি নাম, ঠিক আছে। সেটা কি হয়েছে, একজন একটা ফ্যামিলির নাম দিয়েছে একটা নাম, সেই নামটা পরবর্তীতে আবার আরেকজন একটা জেনাসের নাম হিসাবে দিয়েছে। তাহলে কি হবে, দুটো ট্যাক্সনের একটি নাম হয়ে যাবে। এই ক্ষেত্রে তোমার এই সিনিয়র সিনোনিম যেটা অর্থাৎ হোমোনিম, সিনিয়র হোমোনিম অর্থাৎ যে আগে ওই ট্যাক্সনের নামটা দিয়েছে সেটা যদি বৈধ হয় এবং বিধিবদ্ধভাবে বৈধ হয়, আগে স্বীকৃতি দেওয়া থাকে, তাহলে সেই সিনিয়র হোমোনিমটাকে অ্যাকসেপ্টেবল হবে, জুনিয়রটা রিজেক্ট হবে। ঠিক ঠিক সেই ধরনের সিনোনিম আছে। সিনোনিমটা কি এটা তোমরা জানো, সিনোনিম অর্থাৎ বাংলাটাকে বলি আমরা প্রতিনাম, ঠিক আছে। তো প্রতিনাম কি হতে পারে, যে একটা প্রজাতি স্পেসিস, তার কি করলো যে বিভিন্ন বিজ্ঞানী সেটা প্রজাতিকে নামকরণ করলো। যেমন এটা হতে পারে এই কারণে যে একটা প্রজাতির নাম একজন করেছে এবং পৃথিবীর অন্য কোনো জায়গায় হয়তো কোনো বিজ্ঞানী সেটা ভাবছে যে এই প্রাণীটা পৃথিবীতে আইডেন্টিফাই হয়নি এখনো, আমি আইডেন্টিফাই করে একটা নাম দিলাম। তাহলে কি হলো, যে একই প্রাণীর কিন্তু এখানে দুটো নাম, একই প্রজাতির কিন্তু দুটো নাম হয়ে গেল, এই নামটাকে আমরা সিনোনিম বলছি। অথবা এমন হতে পারে যে একটা প্রাণী তার একজন নামকরণ করেছে, আবার একজন ওই প্রাণীর একটা কোনো দশা, সেটা তার লার্ভা দশা হতে পারে বা অন্য কোনো ডিফর্ম দশা, সে বিকৃত কোনো একটা অবস্থা তার সামনে পড়তে পারে, সেটাকে নতুন প্রজাতি ভাবতে পারে। তাহলে কি হবে, তারও একটা নাম সে দিয়ে দিতে পারে। তো এই ধরনের একটা ট্যাক্সনের একটা প্রজাতির একাধিক নাম হলে সেটাকে আমরা কি বলবো, সিনোনিম। তো সিনোনিমের ক্ষেত্রে যেটা প্রপার নাম সিনিয়র অর্থাৎ আগে যেটা দেওয়া হয়েছে সেই নামটা অ্যাকসেপ্টেবল হবে এবং জুনিয়রটা রিজেক্ট হবে। এগুলিকে বলি আমরা ভ্যালিডিটি। এবং এর আরেকটা নাম আছে, সেটা হল ল অফ প্রায়োরিটি অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিক নাম, অর্থাৎ আগে যে নামটা দেওয়া হয়েছে এবং যেটা স্বীকৃত না সেই নামটা সবসময় অ্যাকসেপ্টেবল হবে। পরে যে নামটা দেওয়া হয়েছে এবং আমরা যদি বুঝতে পারি, আইসিসিরা যদি বুঝতে পারে যে এই নামটা পরবর্তীতে দেওয়া হয়েছে এবং আগে এই ধরনের নাম প্রচলিত আছে এবং সেটা যথারীতি আছে, কোনো ভুল সেখানে নেই, তাহলে কিন্তু এই আমরা যেটা বললাম যে জুনিয়র সিনোনিম বা জুনিয়র হোমোনিম এটা বাতিল হবে, ঠিক আছে। তো এই যে বাতিল করার যে পদ্ধতি সেটাকে বলে ল অফ প্রায়োরিটি বা অগ্রাধিকার আইন, ঠিক আছে। আগে যেটা দেওয়া হবে সেইটাই বৈধ হবে। আচ্ছা, লাস্ট যেটা প্রিন্সিপাল যেটা আমরা পড়বো ক্লাসিফিকেশনে, যে এত কিছুর পরও যে আমরা একটা প্রাণী সিস্টেমেটিক পজিশন কীভাবে তৈরি করব, নতুন প্রাণী কীভাবে শনাক্তকরণ করবো, কীভাবে ক্যাটাগরাইজেশন করবো, এগুলো শিখলাম। কিন্তু একটা প্রাণী একটা প্রান্তে আমি পেলাম, তার সুন্দরভাবে লিপিবদ্ধ করে একটা জার্নালে পাবলিশ করলাম, ঠিক আছে। কিন্তু 10 বছর পরে 5 বছর পরে যদি কোনো বিজ্ঞানী চ্যালেঞ্জ করে যে এই প্রাণীটা যেটা নামকরণ করা হয়েছে এত সালে সেই নামটা বৈধ ছিল না, সেটা আগে কোনো প্রাণী সিনোনিম বা হোমোনিম এই ধরনের বর্ণাদি দিতে চান, তাহলে কিন্তু তাকে এভিডেন্স দিতে হবে, প্রমাণ দিতে হবে। তাহলে প্রমাণ কোথায় পাবে সে? এই কারণে এই ধরনের নতুন আইডেন্টিফিকেশনগুলোর ক্ষেত্রে বিশেষ করে আমাদের কী করতে হয়, যে এই প্রিন্সিপাল অনুযায়ী, সেই নীতি অনুযায়ী ওই শনাক্তকৃত প্রাণী বা জীবটাকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। সংরক্ষণে কেন করবো, যে ভবিষ্যৎ এই বিজ্ঞানীদের প্রয়োজনে, ভবিষ্যৎ স্টাডির প্রয়োজনে আমরা যতদূর পারি তাকে, যদি প্রাকৃতিক পরিবেশ থেকে সে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে বিশেষ করে তাদেরকে আমরা সংরক্ষণ করব। এই সংরক্ষণ নানান উপায়ে হতে পারে, নানান জায়গায় হতে পারে। বেসিক্যালি সংরক্ষণ করে পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলো তাদের যে মিউজিয়াম আছে সেখানে সংরক্ষণ করে, জাদুঘরগুলো সংরক্ষণ করে, ঠিক আছে। আবার এই ধরনের সায়েন্টিফিক সোসাইটি যদি থাকে তাদেরও সংরক্ষণাগার থাকে, সেখানে তারা সংরক্ষণ করে, ঠিক আছে। এই যে সংরক্ষণ কিভাবে করবে, সংরক্ষণের জন্য নানান ওয়ে আছে। তোমরা জানো যে আমাদেরও ল্যাব তোমরা যারা দেখছো সেখানে দেখবে যে নানান প্রাণী আমরা কী করছি, যে অ্যালকোহল বা ফরমালিন দিয়ে প্রিজার্ভ করছি। এটা একটা ওয়ে, যে ফরমালিন বা অ্যালকোহল দিয়ে কিন্তু আমরা প্রাণী বা জীবদেরকে দীর্ঘকাল প্রিজার্ভ করতে পারি। এছাড়া স্টাফিং করে করা যায়, যেমন শুধু চামড়াটা নিয়ে ভিতরে সফট বডিটা ফেলে দিয়ে তার ভিতরে অন্য কোনো সফট মেটেরিয়াল যেটা পচে যাবে না, নষ্ট হবে না, তা দিয়ে আবার আমরা সেটাকে ইন্ট্যাক্ট করে একটা প্রাণীর আকৃতি দিয়ে রাখি, এটাকে স্টাফিং বলে। তো এইভাবেও করা যেতে পারে, ঠিক আছে। অথবা ওই প্রাণীর কোনো অংশ, যেমন শিং হতে পারে, তার আইস হতে পারে, যেগুলো ডিকম্পোজ হয় না, সেইগুলো ডাই করে আমরা রেখে দিতে পারি। এভাবে আমরা সংরক্ষণ করতে পারি। সংরক্ষণটা ভবিষ্যতের জন্য প্রয়োজন হয়। তাহলে আমরা কিন্তু শ্রেণী বিন্যাসের নীতিটা আজকে শেষ করলাম।